বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কনস্টেবল মোহাম্মদ নাজমুল হোসেন। অনলাইন ক্লাস সাব ইন্সপেক্টর মুস্তাফিজুর স্যারের কাছে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধন ২০২৫ 1 থেকে 20 পর্যন্ত ডিভিশন ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ আইনসহ ব্যাখ্যা করা হলো। একে বলছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, 2 বলছে সংজ্ঞার কথা বলছে, 2 ক বলছে অপরাধ, খ বলছে অপহরণ, 2 গ বলছে আটক, 2 ঘ বলছে ট্রাইব্যুনাল, 2 উমুতে বলছে ধর্ষণ, 2 চ বলছে নবজাতক শিশু, 2 ছয় বলছে নারী, 2 ডবল ছতে বলছে বলাৎকার, 2 ত্রিপুল ছতে বলছে মারাত্মক জখম, 2 বর্গীয় জাতে হচ্ছে মুক্তিপণ, 2 ঝতে বলছে ফৌজদারি কার্যবিধি, 2 ইঙ্গিতে হচ্ছে যৌতুক, 2 ডাবল ইঙ্গিতে হচ্ছে যৌনকর্ম, 2 টয় বলছে শিশু, 2 ঠয় বলছে হাইকোর্ট বিভাগ। 3 ধারায় আইনের প্রাধান্য আইনের প্রাধান্য কথা। 4 ধারা বলছে দহনকারী ক্ষয়কারী বিশেষত পদার্থ দ্বারা। 4 কয় হচ্ছে দহনকারী ক্ষয়কারী বিশেষত পদার্থ দ্বারা কোনো নারীকে বা শিশুকে মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা। 4 2 বলছে এমনভাবে আঘাত করলে যে এমনভাবে আঘাত করছে যা হচ্ছে 4 2 এর কয় বলছে যে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, যৌন অঙ্গ বা স্তন নষ্ট হলে। আর 4 2 ক্ষয় বলছে যে যদি কোনো নারীর অঙ্গ বা গ্রন্থি যে কোনো অংশ নষ্ট হলে সেক্ষেত্রে। 4 3 বলছে নিক্ষেপ করলে বা নিক্ষেপ করার চেষ্টা। 4 অর্থদণ্ডের কথা বলছে এবং হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত যে 3 পর্যন্ত ধারার ভিতরে যে শাস্তির বিধানগুলো অর্থদণ্ডের কথা বলছে সেটা প্রদান করার কথা বলছে 4 ধারা মোতাবেক। 7 বলছে অপহরণের শাস্তি, 8 বলছে নারী শিশু মুক্তিপণের শাস্তি, 9 বলছে ধর্ষণের সংশ্লিষ্ট অপরাধের শাস্তির কথা বলছে। 9 হচ্ছে 1 বলছে ধর্ষণে বা বলাৎকারের সাজার কথা বলছে, 9 2 বলছে ধর্ষণের ফলে মৃত্যু ঘটলে সাজার কথা বলছে, 9 3 বলছে ধর্ষণের গণধর্ষণের কথা বলছে, 9 হচ্ছে 4 বলছে 4 ক বলছে ধর্ষণের পর মৃত্যু ঘটানোর বাহাত করার চেষ্টা সাজা, 9 4 খ বলছে ধর্ষণের চেষ্টা সাজা, 9 4 গ বলছে ধর্ষণের উদ্দেশ্য কোনো নারীকে অঙ্গ বা ধারালো অস্ত্র বা রাসায়নিক পদার্থ দ্বারা কোনো নারী বা শিশু যৌনাঙ্গ স্থানে মারাত্মক জখম বা আহত করা। 9 5 বলছে পুলিশ হেফাজতে নারী শিশু ধর্ষণের সাজা বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধর্ষণের সাজার কথা বলছে এবং 9 5 9 6 বলছে অর্থদণ্ড এবং 15 বিধান অনুসারে অর্থদণ্ডের কথা বলছে। 9 কয় নারী শিশু আত্মহত্যা প্ররোচনা করার শাস্তির কথা বলছে। 9 খ বলছে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করার কথা বলছে। 9 এবার 10 ধারা বলছে যৌন পীড়ন বা স্বাধীনতাহানি ইত্যাদি কথা বলছে। যৌন পীড়নের মধ্যে যেমন যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য কথা বলছে, কোনো নারীর শারীরিক স্পর্শ করলে, কোনো স্বাধীনতাহানি করার উদ্দেশ্যে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করলে। 11 ধারা বলছে যৌতুকের জন্য মৃত্যু ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে বা গুরুতর আঘাত করলে বা জখম করলে। এখানে 11 ক বলছে মৃত্যু, 11 ডবল কতে মৃত্যু ঘটানোর চেষ্টা, 11 খতে বলছে মারাত্মক জখম, 11 গতে বলছে সাধারণ জখম, 12 ধারা বলছে ভিক্ষাবৃত্তি উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তির কথা বলছে। 13 ধারা বলছে ধর্ষণের ফলে জন্মলাভ করা শিশুর কথা বলছে। এখানে হচ্ছে 13 1 কয় বলছে তত্ত্বাবধান, শিশুটি কার তত্ত্বাবধানে থাকবে, মাতা বা মাতৃকুলের তত্ত্বাবধানে রাখার কথা বলছে। আর হচ্ছে 9 13 হচ্ছে খতে বলছে পরিচয়, পিতা মাতার পরিচয়ে পরিচিত হবে। গয় বলছে ভরণ পোষণ, রাষ্ট্র তার ভরণ পোষণ বহন করবে। ঘয় বলছে 13 ঘয় বলছে রাষ্ট্রীয় দায়বদ্ধতা, এখানে পুত্র সন্তান হলে 21 বছর পর্যন্ত, কন্যা সন্তান হলে 21 বছর, তবে বিবাহ হওয়া আগ পর্যন্ত, এবং যদি পঙ্গু সন্তান থাকে সেই ক্ষেত্রে পঙ্গু সন্তান নিজের ভরণ পোষণ নিজে না করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এর দায় বহন করবে। এবং আছে 13 2 বলছে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ভরণ পোষণ বাবদ অর্থ পরিমাণ করা নির্ধারণ করবে। এবং 13 3 বলছে সরকার ভরণ পোষণের টাকা ধর্ষণের কাছ থেকে
সেটা আছে আদায় করবে। 14 ধারায় বলছে সংবাদের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে কথা বলছে, বাধা নিষেধের কথা বলছে। এবং 14 একে বলছে সংবাদ বা তথ্য নাম ঠিকানা প্রকাশের মাধ্যমে অনলাইন বা সামাজিক মাধ্যমে এমনভাবে প্রকাশ করে বা পরিবেশন করা যাবে না যা নারী শিশুর পরিচয় প্রকাশ করে। এবং হচ্ছে 2 বলছে কি এই সংবাদের মাধ্যমে যে তথ্যের মাধ্যমে ভিকটিমের পরিচয় প্রকাশ পাইলে তার সাজার কথা বলছে। 2 লক্ষ টাকা, 2 বছর এবং 1 লক্ষ টাকা উভয় দণ্ড দিতে হবে। 15 ধারার ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থ আদায়। এখানে আছে 4 থেকে 14 ধারা পর্যন্ত রাষ্ট্রীয় তার হচ্ছে দণ্ডিত অর্থ কাছ থেকে তা আদায় করে ভিকটিমকে প্রদান করবে। 16 ধারায় বলছে অর্থদণ্ড ক্ষতিপূরণ আদায় করার পদ্ধতি। ট্রাইব্যুনাল হচ্ছে সংশ্লিষ্ট জেলা কালেক্টরের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দণ্ডিত ব্যক্তির কাছ থেকে তার সম্পত্তি, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় করে ট্রাইব্যুনালের কাছে তা প্রেরণ করবে এবং ট্রাইব্যুনাল সেটা ভিকটিমকে প্রদান করবে। 17 ধারায় মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তির কথা বলছে। 17 ধারায় সাধারণত কোনো ব্যক্তি ক্ষতিসাধন বা মামলা হয়রানি মান মর্যাদা হয়রানি করার জন্য বলছে বা ন্যায় বা আইনানুগ কারণ ছাড়াই কথা বলছে। আবার হচ্ছে 17(2) বলছে কোনো লিখিত অভিযোগের ভিত্তিতে সাক্ষী স্বীয়তার কথা বলছে, বর্ণিত আসলে নিয়ে বিচারের কথা বলছে। এখানে আছে 17(3) হচ্ছে আদালতে অভিযুক্ত প্রমাণ করার পরেও যদি মামলা প্রমাণ করা হয়েছে যে অভিযুক্তকারী মিথ্যা মামলা করেছে তাহলে তাকে অতিরিক্ত 2 বছর সাজার কথা বলা হয়েছে। অতিরিক্ত 2 বছর সাজার কথা। এবার 18 ধারা বলছে অপরাধের তদন্ত ন্যায় বিচারের সাথে আসামিকে সাক্ষী করা। এখানে আছে 18(1) বলছে আসামি উপস্থিতি, অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধরা হলে তখন আছে 15 কার্যদিবস, অভিযুক্ত হাতে ধরা না হলে তখন আছে 30 কার্যদিবস। আর 18(2) বলছে যে সময়সীমা বাড়ানোর নিয়ম। তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে আদালতে তা আবেদন প্রেরণ করে কারণ দশা এবং কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে তো আদালতে প্রেরণ করার পরে আদালত যদি সন্তুষ্ট হয়ে 15 কার্যদিবস বৃদ্ধি করতে হবে। তবে সতর্ক থাকবে যে ডিএনএ টেস্টের পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি বা বর্ধিত করতে থাকতে পারে। 18(3) নারাজি হলে নারাজি দাখিল করা হলে ট্রাইব্যুনাল নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে এবং 15 দিন বৃদ্ধি করতে পারবে। সময়সীমা 18(6) বলছে সময়সীমা ভঙ্গ করলে, সময়সীমা যদি তদন্তকারী কর্মকর্তা সময়সীমা ভঙ্গ করে তাহলে তার সদস্য হিসেবে গণ্য হবে এবং এসিআরে লিখবে এবং বিধিমালা অনুসারে তার আইনগত ব্যবস্থা নেবে। 18 আছে 7 ধারা মোতাবেক বলতে যাচ্ছে রাজসাক্ষী বা আসামিকে সাক্ষী হিসাবে নেওয়ার কথা বলছে তদন্তকারী কর্মকর্তা পর্যালোচনা করে। ট্রাইব্যুনাল যদি মনে করে যে আসামিকে সাক্ষী নেওয়া বা ন্যায় বিচারের সাথে যদি অভিযুক্ত হয় সেই ক্ষেত্রে তাকে আদেশ দিতে পারে বা নির্দেশ দিয়ে পুনরায় সাক্ষী হিসাবে গ্রহণ করতে পারে। 18(8) তদন্তে গাফিলতি বা আসামিকে বাঁচানোর চেষ্টা বা প্রমাণ সংগ্রহ করেনি বা ইচ্ছাকৃতভাবে বৌদ্ধত কর্তৃপক্ষের নির্দেশে কোনো ব্যক্তিকে বাঁচানোর সাথে অদক্ষতা বা অসদাচরণ হিসেবে গণ্য হবে, এসিআরে লিখবে এবং এই আদালত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের গাফিলতির কারণে তার কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিবে। তদন্ত কর্মকর্তা এখানে 18(9) ধারা বলছে তদন্ত কর্মকর্তার নির্দেশ আদেশ আবেদন বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারে। এখানে আছে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার কথা বলছে। 18(9) ধারা বলছে তদন্ত পরিবর্তনের নির্দেশ দিতে পারে। এখন যদি ট্রাইব্যুনাল মনে করে তো এটা যে তার তদন্তকারী কর্মকর্তা নতুন করে প্রয়োগ করতে হবে, তাহলে তিনি তা করতে পারেন। 18(10) ধারা মোতাবেক যে ধর্ষণ মামলার ক্ষেত্রে তদন্ত চলাকালে তাকে বদলি করা যাবে না। ধর্ষণ মামলা তদন্তকারী অফিসার প্রশাসনিক কারণে তাকে বদলি করা যাবে না, কোনোভাবে তাকে বদলি করা যাবে না। 19 ধারা বলছে অপরাধের বিচার ও গ্রহণ ইত্যাদি কথা বলছে যে সকল অপরাধের বিরুদ্ধে গৃহীত হবে এই আইনের অধীনে তা অপরাধের বিচার হবে। আর আছে 2 বলছে যে যাকে জামিন দেওয়া যাবে না। অভিযুক্ত ব্যক্তি প্রত্যক্ষভাবে দোষী সাব্যস্ত হলে তাকে জামিন দেওয়া যাবে না। এবার হচ্ছে 3 বলছে 19(3) বলছে কি যাকে জামিন দেওয়া যাবে, যদি কোনো নারী বা শিশু যদি অসুস্থ থাকে তাহলে তাকে জামিন দেওয়া যাবে। আর 4 বলছে 2 ধারা লঙ্ঘনের ব্যতীত শিশুকে আদালত মনে করলে তাকে জামিন দিতে পারবে।
এবং 20 ধারায় বলছে বিচার পদ্ধতি বা রুদ্রকক্ষে বিচার ব্যবস্থার কথা বলছে। এখন 20 এর 1 বলছে বিচার কোথায় হবে? নারী শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনালে বিচার হবে। আর 2 এর হচ্ছে 20 এর 2 বলছে প্রতিদিন ধারাবাহিকতা শুনানির মাধ্যমে কার্যকর প্রতিদিন প্রতি কার্য দিবসে তা বিচার ব্যবস্থা রানিং চলমান থাকবে। 20 এর 3 ধারা মোতাবেক ধর্ষণ মামলা বিশেষ সময়সীমার কথা বলছে। 9 ধর্ষণ মামলা 9 ধারার মোতাবেক তার বিধান কথা বলছে। 20 এর 4 ধারা মোতাবেক বলছে নির্ধারিত সময়সীমা মানতে ব্যর্থ হলে। আর হচ্ছে 20 এর 5 ধারা মোতাবেক বলছে বিচারক বদলি হলে। আর 6 ধারা মোতাবেক গোপন কক্ষে বিচার করা হলে। 9 ধারা আবেদনের প্রেক্ষিতে বিচার কার্যক্রম গোপনীয়ভাবে বিচার পরিচালনা করা যাবে। 20 এর 7 ধারা মোতাবেক শিশু অভিযুক্ত বা সাক্ষীর ক্ষেত্রে। 20 এর 8 ধারা মোতাবেক নারী শিশু নিরাপত্তা হেফাজতের ক্ষেত্রে বলছে। আর 20 এর 9 ধারা মোতাবেক ধর্ষণ মামলা প্রমাণ মূল্যায়ন করার জন্য ম্যাজিস্ট্রেট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বা পারিবারিক সার্টিফিকেটের কথা বলছে। আর 21 ধারায় বলছে আসামি অনুপস্থিতিতে বিচার। ফৌজদারি কার্যবিধির 87 ও 88 ধারা এবং 339 খ বিধি মোতাবেক ভিন্নতা যাইতে হবে না, কারণ ট্রাইব্যুনাল যদি গৃহীত হওয়ার তারিখ থেকে 20 কার্য দিবসের মধ্যে 20 দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেবে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তা প্রেরণ করবে এবং একটি বাংলা পত্রিকায়, জাতীয় পত্রিকায় খবরের কাগজে প্রেরণ করবে এবং শুনানি অনধিক যুক্তিসঙ্গত কারণের উপায়ে তাকে ট্রাইব্যুনাল হাজির করার জন্য নির্দেশ দেবে। ট্রাইব্যুনালে অনুপস্থিতি বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে। হাজির না হলে অবশ্যই বিচার করবে। তবে এই শর্ত থাকবে যে যদি কোনোভাবে সে হাজির হয় এবং তা হাজির হয় সেক্ষেত্রে প্রযোজ্য হবে না।